নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত গল্প কলঙ্কবতী। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত কলঙ্কবতী। আরাবল্লী পাহাড়টা দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত সমস্ত রাজস্থানকে যেন মাঝামাঝি চিরে দিয়ে গেছে। উত্তর পূর্ব পাহাড়ের গা ঘেঁষে প্রায় টঙের ওপরে বসে আছে ভরতপুর। ছোট জায়গা। সকালের ঘুম ভাঙা চোখ আকাশের দিকে চাইতে গেলে প্রথমেই পাহাড়ের গায়ে চোখ আটকে যায়। আমার কাছে সবই নতুন বলে হদিশ পেতে সময় লাগছিল, তবুও এ জায়গায় ভদ্রলোকটির নাম আছে তা বোঝা গেল। চারদিকে পরিচ্ছন্ন বাগান, মাঝখানে লাল মাটির রাস্তাটা একেবারে বাড়ির সিঁড়ির গায়ে গিয়ে ঠেকেছে। গৃহস্বামীর নাম মাধব চতুর্বেদী। আমার পরিচিত নন, কখনো দেখিও নি তাকে। আমার বিশেষ একজন পরিচিত ভদ্রলোক তার অন্তরঙ্গ বন্ধু। ভরতপুরে এর সঙ্গে শুধু দেখা করবার জন্যেই স্বনির্বন্ধ অনুরোধ করেননি, সঙ্গে চিঠিও দিয়েছেন। শুনেছি প্রাক স্বাধীনতায় স্টেটের পদস্থ রাজকর্মচারী ছিলেন মাধব চতুর্বেদী। এখন অবশ্য অবসর নিয়েছেন। এ জায়গায় একদিন থাকব কি 7 দিন তা আমি নিজেও জানতাম না। ভালো আস্তানা পেলে আর ভালো লাগলে দিন কত কাটাতে পারি, নয়তো সেই দিনই তল্পিতল্পা গোটাতেও পারি। মোট কথা, অবসরপ্রাপ্ত কোনো ভদ্রলোকের ঘাড়ে চেপে বসার ইচ্ছে আমার আদৌ ছিল না। তবু প্রথমেই এর কাছে এলাম, কারণ স্থানীয় অভিজ্ঞ কারো কাছে জায়গাটা সম্বন্ধে একটা মোটামুটি আভাস পাওয়া দরকার। ফটকের মধ্যে ঢুকে পড়ে এত বড় বাগান ঘেরা এমন ছবির মতো বাড়িটার দিকে এগোতে এগোতে অস্বস্তি অনুভব করেছি। পরনের খাকি ট্রাউজার, ছিটের বুশ শার্টের মলিনতা যেন বেশি করে চোখে পড়তে লাগলো নিজেরই। কাঁধের খাকি ঝোলার মধ্যে যা আছে তাও এমন বাড়িতে খুব চলনসই নয়। এদিকে ওদিকে তাকাচ্ছি, চাকর বাকর যদি কাউকে দেখতে পাই। বারান্দার ওধারে ঘর থেকে একজন মহিলার সঙ্গে দৃষ্টি বিনিময় ঘটল। 2-1 মুহূর্ত, তারপরই মহিলা সরে গেলেন। একটু বাদেই তিনি ঘর থেকে বেরুলেন আবার। এবার শাড়ির ওপরে গায়ে মাথায় বুকে একটা ঘন আকাশি রঙের ওড়না আষ্টে পৃষ্ঠে জড়ানো, শুধু কপাল থেকে চিবুক পর্যন্তই অনাবৃত। ধীর শান্ত পায়ে কাছে এসে দাঁড়ালেন। এমন ঢেকে ঢুকে এলেন, অথচ কোথাও এতটুকু জড়তা আছে বলে মনে হল না। আমার নিজেরই কিছু বলা উচিত, কিন্তু বোকার মতো দাঁড়িয়ে আছি দেখে তিনি স্পষ্ট হিন্দিতে জিজ্ঞেস করলেন, কাকে চাই? বললাম। তিনি স্বল্পক্ষণ দাঁড়িয়ে সপ্রশ্ন দৃষ্টিতে নিরীক্ষণ করলেন আমাকে। আমার দিক থেকে আর বাক্য স্ফুরণ হল না দেখে তিনি বললেন, বসুন, আমি খবর দিচ্ছি। তেমনি শান্ত পায়ে প্রস্থান করলেন মহিলা। অনুমানে মনে হল ইনি গৃহস্বামিনী, যদিও শুধু মুখটুকু দেখে সঠিক বোঝা শক্ত। যৌবন যদি গিয়েও থাকে, যৌবনশ্রী প্রায় অটুট আছে। বারান্দার একটা চেয়ারে বসলাম। কেন জানি ভদ্রলোককে আমার ভাগ্যবান বলে মনে হল। মহিলার শান্ত ঋজু ভাবটুকুই বোধ করি মনে ছাপ ফেলে থাকবে, কিন্তু এমন কমনীয়তার ওপর এত বেশি আব্রু চোখে কিরকম ধাক্কা দেয়। কান, মুখের দুপাশ, এমনকি গলা পর্যন্ত ঢাকা। আবরণের আড়ালে থাকার প্রয়াসের থেকেও সরল নিষেধের ইঙ্গিতটাই যেন বেশি সুস্পষ্ট থাকে। ভাবলাম, হয়তো এটাই আভিজাত্য এখানকার। মাধব চতুর্বেদী এলেন। নিজের অজ্ঞাতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। প্রৌঢ় কিন্তু স্বাস্থ্যদৃপ্ত, সৌম্য দর্শন। পরনে ঢোলা পাজামা আর পাঞ্জাবি। নমস্কার জানিয়ে পকেট থেকে চিঠিখানা বার করে তার হাতে দিলাম। আমায় বসতে আপ্যায়ন করে তিনি নিজেও বসলেন। চিঠি পড়ে সকৌতুকে তাকালেন আমার দিকে। বললেন,
বেড়াতে এসেছেন? পরিষ্কার বাংলা শোনার জন্যে প্রস্তুত ছিলাম না, ঘাড় নাড়লাম। পরে বলেই ফেললাম, আপনি এত সুন্দর বাংলা বলেন দেখছি। হাসলেন একটু। একটু আধটু শিখেছি। রাজস্থানে জয়পুর উদয়পুর ছেড়ে ভরতপুরে বেড়াতে এলেন? আগে ওসব জায়গা আগেই ঘুরে আসছি। ও, তা এখানে উঠলেন কোথায়? এই তো সবে আসছি, দেখে শুনে উঠবো কোথাও। হোটেল আছে তো? একটু যেন অপ্রস্তুত হলেন তিনি। জবাব না দিয়ে প্রশ্ন করলেন, আপনার জিনিসপত্র কোথায় রেখে এলেন? হেসে ঝোলাটা দেখিয়ে দিলাম। আগে সব এতেই আছে, সাজ থেকে সজ্জা। ঈষৎ বিস্ময়ে তিনি একবার ঝোলাটা এবং একবার আমাকে নিরীক্ষণ করলেন। পরে বললেন, বাঙালিরা তো একটু বাবু মানুষ শুনেছিলাম, ভারী অন্যায় কথা। আপনি অনুগ্রহ করে এই বাড়িতে আতিথ্য গ্রহণ করলে আমি সম্মানিত হব। এ ধরনের সৌজন্যের সঙ্গে আমি কিছুটা পরিচিত। তাড়াতাড়ি বাধা দিলাম, সে কি কথা, আপনার নিশ্চয়ই অসুবিধে হবে, আমি বরং। তিনি একখানা হাত তুলে নিরস্ত করলেন আমায়। বললেন, আমার নিশ্চয়ই কিছুমাত্র অসুবিধা হবে না। এত বড় বাড়িতে আমরা মাত্র দুটি প্রাণী থাকি। আপনি যে কদিন এখানে থাকবেন খুশি মনে থাকুন, আপনার নিজের বাড়ি বলেই মনে করবেন। কি বলি ভেবে পাচ্ছিলাম না। তিনি একজন ভৃত্যকে আদেশ দিলেন মাইজিকে ডেকে দিতে। ক্ষণকাল পরে সেই মহিলাটি এলেন আবার। শাড়ির ওপর তেমনই ওড়না আটা। আমি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে নমস্কার করলাম। তিনিও সবিনয় প্রত্যাভিবাদন জানালেন। আমি ফিরে বসতে উনিও আসন নিলেন। মাধব চতুর্বেদী আমার পরিচয় জ্ঞাপন করল, এবার অবশ্য হিন্দিতে। বাঙালি লেখক, আমাদের হেমরাজের বন্ধু। এই হেমরাজের চিঠি। কলকাতা থেকে রাজস্থানে বেড়াতে এসেছেন, এখানে হোটেলের খোঁজ করছিলেন। আমি ওকে এখানে থাকতে অনুরোধ করেছি। মহিলা জবাব দিলেন, আমরা চেষ্টা করব ওনার যেন কোনো অসুবিধে না হয় বা আতিথ্যের ত্রুটি না ঘটে। চতুর্বেদী বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই। মহিলা উঠে দাঁড়ালেন। আমি এক্ষুনি ওর থাকার ব্যবস্থা করে দিচ্ছি, আর প্রাতরাশ পাঠিয়ে দিচ্ছি। তিনি চলে গেলেন। ভারী বিব্রত বোধ করছিলাম। মহিলাটির মধ্যে একটা বিচিত্র রকম অভিব্যক্তি, যাকে বলে পার্সোনালিটি। কিন্তু ওর ওরকম ঠান্ডা ভাবটাও যেন প্রায় অস্বস্তিকর। তাছাড়া যাকে রীতিমতো সুন্দরী বলে মনে হয় এবং ভালো করে দেখতে ইচ্ছে করে, সেই রকম একজন মহিলা আপনার সামনে বসে, অথচ আপনি তার দুটি চোখ, নাক, ঠোঁট আর চিবুকের একটুখানি অংশ ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না, সেটাই বা কেমন লাগে। তারপরেও চেষ্টা করলে তার ওই আপাদমস্তকে জড়ানো বসনই যেন আপনাকে চোখ রাঙাবে। কিন্তু ঠিক কিনা জানি না, আমার এও মনে হল মহিলাটিকে তার স্বামীও রীতিমতো সমীহ করেন। আমার পরিচয় দেওয়া বা আতিথ্য গ্রহণের খবরটা দেবার সময়ও তার মুখে যেন একটু বিনয়ের ভাব লক্ষ্য করেছি। মিসেস চতুর্বেদী ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যেতে তিনি দরাজ গলায় বলে উঠলেন, বি অ্যাট হোম স্যার, বি অ্যাট হোম। চান করবেন? না এই ঠান্ডায় আগে চান করে কাজ নেই, সহ্য হবে না। আমি রিটায়ার্ড ম্যান, এমনিতেই সময় কাটে না। তার উপর আপনি শুনেছি লেখক, আর সহজে কি আপনাকে ছাড়ি? আপনাদের রবি ঠাকুরের কবিতা বোঝাবার জন্য আমি বাংলা শিখেছিলাম, জানেন? জোরেই হেসে উঠলেন তিনি। এরকম শুনলে কার না ভালো লাগে। বললাম, আগে রবি ঠাকুরের কবিতা সব বুঝতে পারেন? কই আর পারি বলুন তো। বাংলা শেখার জন্যে আমি অনেক টাকা খরচ করেছি, কিন্তু অনুভূতিটা তো আর পয়সা দিয়ে কেনা যায় না মশাই। আপনাকে ধরে বেঁধে এবারে গোটা কতক লেখা বুঝে নেব। ওনার কথা খুব একটা বিশ্বাস হলো না। এরকম বাংলা বলেন যিনি, তিনি বাংলা লেখা ভালো বোঝেন বলেই আমার ধারণা।
প্রাতরাশ এলো। তারপর থাকবার ঘর দেখিয়েও দেওয়া হলো আমাকে। সাজানো গোছানো সুবিন্যস্ত ঘর, কোনো কিছুরই অভাব নেই। দুখানি কল্যাণী হাতে স্পর্শ সর্বত্র পরিস্ফুট। সেদিন কাটল, তার পরদিনও। অসমবয়স্ক হলেও ভদ্রলোকের সঙ্গে বেশ অন্তরঙ্গতা জমে গেল। চতুর্বেদী সেই ধরনের মানুষ যিনি সহজে সকল বয়সের সমবয়স্ক হয়ে যেতে পারেন। মস্ত সুবিধে তার গাড়ি আছে। সকালে বিকেলে সাগ্রহে নিজেই তিনি আমাকে নিয়ে বেরুতে লাগলেন। এখানে পাহাড় দেখবার আকর্ষণটাই সব থেকে বেশি। পাহাড়ের গা ধরে সরু এক একটা রাস্তার মতো উঠে গেছে, ধারে ধারে বিশাল পাথর। সেখানে বসে গল্পগুজব করা চলে, পিকনিক করা চলে, কিন্তু সেগুলির ধারে এসে নিচের দিকে তাকালে মাথাও ঘোরে। গৃহস্বামী দেখলাম শুধু অতিথি পরায়ণ ও সদাশয়ই নন, বেশ গুণীয়। তৃতীয় দিনের সন্ধ্যায় কাব্য আলোচনায় বসে আলোচনায় এবং প্রশ্নে আমাকে প্রায় কোণঠাসা করে ফেললেন। বললাম, আপনাকে কবিতা বোঝাবো কি? আপনার কাছে অনেক বাঙালি অনেক কিছুই বুঝে নিতে পারে। তিনি সহাস্যে জবাব দিলেন, তোমার অস্ত্র দেখছি ভালো, এবারে আমার মুখ বন্ধ করলে। গতকাল থেকে উনি আমাকে তুমি বলছেন, আর সেটা আমার বেশ ভালোই লাগছে। তারপর দিন বিকেলে নির্জনে ওরকম একটা পাহাড়ের ওপর দুজনে বসে আছি। বললাম, মাধবজি, এবার তো আমাকে যেতে হয়, কাল যাব ভাবছি। উনি বললেন, এ কি, কেন? আর ভালো লাগছে না বুঝি? এর পরেও যার ভালো লাগবে না সে নিতান্তই অমানুষ। আমি বললাম, যেতে মন সরে না। তাহলে আর কটা দিন থেকে যাও না, বেড়াতে এসেছো যখন একদিন যাবেই তো, আর হয়তো কখনো দেখা হবে না। আগে কেন, আপনি কি ভরতপুর ছেড়ে নড়ছেন নাকি? তিনি ক্ষুদ্র জবাব দিলেন, ওই আর নড়ছি। এই কটা দিনে আমার আর একটা অনুভূতিও মনে জেগেছে। এত হাসি খুশির মধ্যেও মানুষটি এক এক সময় যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েন। মেঘের ওপর যেমন রৌদ্র ওঠে, অনেকটা সেই রকমই মনে হয় তখন তাকে। এ কদিনের মধ্যে মিসেস চতুর্বেদীর সঙ্গে আর চাক্ষুষ সাক্ষাৎ হয়নি। আড়াল থেকে তার যত্নের আভাস পাই মাত্র। আর সমস্ত দিনরাত্রির মধ্যে এক ঘুমোবার সময় ছাড়া ভদ্রলোকটিও প্রায় সারাক্ষণই আমার সঙ্গে সঙ্গেই আছেন। সেজন্য নিজেই বেশি বিব্রত বোধ করতাম যদিও। ভদ্রমহিলা হয়তো অসন্তুষ্ট হচ্ছেন আমার ওপর, কিন্তু সব মিলিয়ে যে অনুভূতির কথা বলছি নিজের কাছেই সেটা সুস্পষ্ট নয়। চতুর্বেদী বললেন, এ দিকটায় একটু ডাকাতের উপদ্রব আছে বলে লোক চলাচল কম। এমন শান্ত স্তব্ধ জায়গায় এরকম সংবাদ কার ভালো লাগে? বললাম, তাহলে তো এদিকটায় না এলেই হতো। চতুর্বেদী হাসলেন, ডাকাতেরা জানে আমিও খুব কম ডাকাত নই। আজ তবে দুজন আছি, প্রায় তো একাই এসে বসি এখানে। আচ্ছা, অত ধারে যেও না তুমি, এদিকটায় সরে এসো। কেন বলুন তো? পড়ে যেতে পারি? পড়ে যেতে পারো তো, ঠেলে ফেলেও তো দিতে পারি। হা হা করে হেসে উঠলেন তিনি। বললাম, আগে শরীরখানা এ বয়সেও যা রেখেছেন, ঠেলে ফেলার কাজটুকু ধারে না বসলেও স্বচ্ছন্দেই পারবেন। তিনি জবাব দিলেন, আরে নাহা মশাই, এ বয়সের এই শরীরটা মিসেস চতুর্বেদীর হাত যশ, এর পেছনে আমার কোনো চেষ্টা নেই। সন্তর্পণে হামাগুড়ি দিয়ে নিচের দিকটা দেখলাম একবার। বললাম, একটা সুবিধে আছে, নিচে ওই পাহাড়ের ওপর গিয়ে পড়লে প্রাণ বেরুতে এক মুহূর্তেও সময় লাগবে না, সঙ্গে সঙ্গেই হাড় গুড়িয়ে আর মাথার খুলি চৌচির হয়ে যাবে সব। চতুর্বেদী আস্তে আস্তে বললেন, সেরকম দৃশ্য এখানকার লোকে একবার দেখেছে বটে। অবাক বিস্ময়ে তাকালাম তার দিকে। তিনি বললেন, প্রায় 25 বছর আগেকার কথা। ঠিক ওই জায়গায় এখনকার একজন মস্ত আর্টিস্টকে ওরকম তালগোল পাকানো অবস্থায় পাওয়া গিয়েছিল।
মনে মনে শিউরে উঠলাম। আমার জিজ্ঞাসু চোখে চোখ রেখে তিনি কি ভাবলেন তিনিই জানে। তারপর বললেন, আচ্ছা, পরে এক সময় বলবোক্ষণ গল্পটা। আমি বললুম, না না, এখনই বলুন না। না, এখন আর ভালো লাগছে না। তারপর দুদিন কেটে গেল। আর্টিস্টের প্রসঙ্গটা তিনিও আর উত্থাপন করলেন না। আমিও ভুলেই গিয়েছিলাম। যাবার আগের দিন রাত্রিতে শুয়ে শুয়ে এদের কথাই ভাবছিলাম, বিশেষ করে অদৃশ্য বর্তিনীর কথা। পরদিন সন্ধ্যায় গাড়ি। দুপুরে খাওয়া দাওয়ার পরে প্রতিদিনের মতো সেদিনও মাধবজি আমার কাছে বসে পাইপ ধরালেন। হঠাৎ আর্টিস্টের কথাটা মনে পড়ে গেল। বললাম, মাধবজি, সেই গল্পটা তো শোনা হলো না। পাইপ টানতে টানতে তিনি বার কতক আর চোখে নিরীক্ষণ করলেন আমাকে। পরে আমার দিকে ফিরে হাসি মুখে বললেন, গল্প পরে হবে। বিয়ে তো করনি শুনেছি, কিন্তু কোনো মেয়েকে ভালোবেসেছ কখনো? এরকম একটা বেকাপ্পা প্রশ্নের জন্য প্রস্তুত ছিলাম না আমি। তবু অম্লান বদনে বললাম, এন্তার এন্তার। সে কি হে! আগে দেখতে ভালো হলেই আমি ভালোবেসে ফেলি। দরাজ গলায় এবারও তিনি হাসলেন। তারপর সহসা হাসি থামিয়ে প্রশ্ন করে বসলেন, আমার স্ত্রীটিকে কেমন দেখলে হে? আচ্ছা বিপদ, ভালো বললে নিজের কলে নিজেই আটকাবো। হেসেই জবাব দিলাম, তাকে আর দেখলাম কোথায়, আপাত মস্তক তো ঢাকা। মৃদু মৃদু হাসতে লাগলেন মাধবজি। বললেন, ইউ আর আ ক্লেভার বয়, ইউ আর আ ক্লেভার বয়। একটু থেমে অনেকটা যেন আপন মনেই বললেন, একদিন ছিল জানো, যখন আমাদের মেয়েরা ইচ্ছে করে পরপুরুষের মুখ দেখলেও কলঙ্ক লাগত। সে কি? আপনাদের মেয়েরা তো ঘোড়ায় চড়ে যুদ্ধে যেতেন বলে শুনেছি। হ্যাঁ, দরকার হলে যেত বই কি। অন্য সময় দেহে অন্য কারো কামনার আঁচ লাগতেও দিত না। আজকের দিনে অবশ্য এরকম নিয়ম আর নেই, থাকা উচিতও নয়। কিন্তু আপনার ঘরেই তো এ নিয়ম মানছেন একজন। তিনি অন্যমনস্কের মতো চেয়ে রইলেন আমার দিকে। হঠাৎ মনে হলো ওই বিস্মৃতি বিলগ্ন ঘনায়ত চোখ দুটিতে যেন একটা ব্যথাতুর ভাব রয়েছে। একটু বাদে বললেন, আরে এসোই না। অনুসরণ করলাম তাকে। ভিতরে আর কোনো দিনও যায়নি। এদিকটা দেখলাম একটা আলাদা মহলের মতো। একটা দরজা খুলে দিতে প্রকাণ্ড একটা হলের মধ্যে এসে পড়লাম। দেওয়ালের গায়ে গায়ে প্রমাণ আয়তনে তৈলচিত্র সম্ভার, নারী মূর্তি সব, হাস্যে লাস্যে যৌবন স্বরূপিণী নগ্ন নারী মূর্তি। কারো দেহে এতটুকু আবরণ নেই। মাধবজি বললেন, ভালো করে দেখো, লজ্জা কি? কিন্তু তবুও লজ্জা পাচ্ছি। ইচ্ছে থাকলেও লজ্জা আমি পাচ্ছি। এরই মধ্যে একটি নারী বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করেছে আমার। তার ৩-৪খানি বিভিন্ন আলেখ্য টাঙানো। কানের কাছটা গরম ঠেকছে আমার। জিজ্ঞাসা করলাম, আগে এরা সবাই কি এদেশেরই মেয়ে? সবাই সবাই। তার সঙ্গে সঙ্গে শেষ প্রান্তে এসে থমকে দাঁড়ালাম। মাধবজি সামনের দেওয়াল জোড়া তৈলচিত্রটি ইঙ্গিত করে বললেন, দেখো, এটিকে দেখো। এবার নিষ্পলক চোখে স্তব্ধ অভিভূত হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। সম্পূর্ণ নগ্ন দুটি নারী পুরুষ। কিন্তু বহুক্ষণ চেয়ে থেকেও এতটুকু গ্লানি স্পর্শ করল না। সহজ সরল সুচিতার প্রতিমূর্তি যেন। লজ্জা ভয় গ্লানি বিরহিত প্রথম নারী আর প্রথম পুরুষ। পুরুষটির হাতে জ্ঞান বৃক্ষের ফল, চোখে মুখে বিবেক আর সংশয়ের অবিমিশ্র দ্বন্দ্ব। তার নগ্ন জানুতে দুহাতে ভর করে মাটির ওপরে বসে মুখের দিকে চেয়ে আছে প্রথম নারী। মুখে তার আশা আকাঙ্ক্ষার অনাবিল প্রতীক্ষা। আশ মিটিয়ে দেখতে লাগলাম, তবুও যেন আশ মেটে না। ওই নারী মূর্তিটি কি আমি কোথাও দেখেছি?
নাকি সকল পুরুষের মনের তলায় ওরকম একটি নারী মূর্তি বিরাজ করছে, যাকে দেখলেই মনে হয় বুঝি চিনি? মাধবজি বললেন, এই ছবিখানা দেখাবার জন্যেই তোমাকে এনেছি। আচ্ছা, এবার এসো। তাকে অনুসরণ করে আবার ঘরে ফিরলাম। ফেরবার সময় আর অন্য ছবিগুলোর দিকে তাকাতেও মন সরল না। মাধবজি আবার আরাম কেদারায় শরীর ছেড়ে দিয়ে পাইপ ধরালেন। তারপর ধীরে ধীরে যে কাহিনীটি ব্যক্ত করলেন, শুনতে শুনতে আমার স্থান কাল ভুল হয়ে গেল। প্রায় ২৫ বছর আগে ভরতপুরের হাওয়ায় নারী প্রগতি ডানা বেঁধে উঠেছিল, যার জন্যে তিনি এখানকার ডেপুটি পুলিশ সুপারের স্ত্রী কমলা দেবী। মেয়েদের লেখাপড়া শেখানোটাও যখন এদেশে ভালো করে চালু হয়নি, তখন স্বামীর সঙ্গে তিনি বিলেত থেকে ঘুরে এসেছেন। অনেক আব্রু, অনেক সংস্কার, অনেক ভ্রুকুটি সহজ অবহেলায় উত্তীর্ণ হয়েছেন। বনেদি ঘরের মেয়ে, বনেদি ঘরের বউ, মনে জোর আছে, তার চেয়েও আছে রূপ। অনেক কিছুই সহজ ছিল তাই তার পক্ষে। মেয়েদের নিয়েই একটা ক্লাব করেছিলেন প্রথম, কিন্তু তার আনাচে কানাচে ছেলেদের আনাগোনা উঁকিঝুঁকি দেখে সকলকে অবাক করে দিয়ে তিনি একদিন ঘোষণা করলেন, ছেলেরাও ইচ্ছে করলে এই ক্লাবে এসে যোগ দিতে পারেন। তার অনুগত স্বামী পর্যন্ত প্রথম প্রথম এটা খুব সহজভাবে নিতে পারেননি। কমলা দেবী তর্ক করেননি, হেসে বলেছেন, দেখোই না সব রসাতলে যায় কিনা। মোট কথা, অভিজাত মহলে ছেলে মেয়েদের সহজ মেলামেশায় তখন বেশ একটা রোমান্টিক হাওয়া বইছে। সেই সময়ে এই শিল্পীটিকে আবিষ্কার করলেন তারা। অবশ্য শিল্পী বলে জানতেন না। নির্জন পাহাড়ে বেড়ানোটা তখন খুব বিপজ্জনক ছিল, কিন্তু ডেপুটি পুলিশ সুপার যাদের সাথী, স্বয়ং পুলিশ সুপার যাদের অন্তরঙ্গ সঙ্গী, তাদের আর ভয়টা কিসের? একদিন যে পাহাড়টিতে মাধবজি এবং আমি গিয়ে বসেছিলাম, ২৫ বছর আগে সদল বলে সেখানে অভিযানে এসে তারা দেখেন লোকটি নির্জন পাহাড়টিতে আকাশের দিকে চেয়ে একা শুয়ে আছেন, পাশে তার ক্যামেরা। এরা যেমন অবাক, লোকটিও তেমনই নারী পুরুষের বাহিনী দেখে হকচকিয়ে গেছেন। কিন্তু তিনি একাই জয় করলেন এদের সকলকে। অমন সরল শিশুসুলভ মূর্তি বড় একটা দেখা যায় না। জলে ভেজা দুটি ডাগর চোখ, শিশির স্নাত মুখ, ঝাঁকড়া চুলে প্রায় বন্য সরলতা, সমগ্র কমনীয়তায় ভোরবেলাকার রূপের সঙ্গে কোথায় যেন তার মিল আছে। পুলিশ সুপারই প্রথম জেরা শুরু করলেন, তুমি কে? লোকটি জানালো তার নাম শোভন ডুগার। এখানে সে কি করছে? উত্তরে বলে, আকাশ দেখছে। মেয়েরা কলস্বরে হেসে উঠলেন। কোথায় থাকেন, কি করেন ইত্যাদি জেনে নেবার পর তাকে বলা হলো, এভাবে একা এখানে এসে যেন সে আকাশ না দেখে। ডাকাতের খপ্পরে পড়লে কিন্তু কেউ বাঁচাতে পারবে না। তিনি চিন্তিত মুখে উদ্বেগ প্রকাশ করলেন, ক্যামেরাটা তাহলে যেত বোধ হয়। মেয়েদের সঙ্গে পুরুষরাও হেসে ফেললেন। এবার ফিরতি পথে তাদের সঙ্গী বাড়ল একজন। তার আগে শোভন ডুগার অনেকগুলো ছবি তুললেন সকলের। এই ছবি তোলার ঝোঁক কত সেটা পরে ক্রমশ বোঝা গেল, কিন্তু ঝোঁকটা শুধু মেয়েদের ছবি তোলার প্রতি। ৬ মাস যেতে না যেতেই তিনি অন্তরঙ্গ হয়ে ওঠেন সকলেরই। মেয়েরা প্রথম প্রথম ছবি তুলতে দিতে হয়তোবা একটু আধটু আপত্তি করতেন, কিন্তু তাদের নেত্রী হাল ছেড়ে দিলেন একদিন, নাও বাপু, এই বসলাম, যেমন করে যত খুশি ছবি তোলো। এরপর সঙ্গিনীদেরও আর কে বাধা দেয়? যেমন করে খুশি, যতক্ষণ খুশি ছবি তুললেও খুশি হতেন না ডুগার। বলতেন, তোমরা মেয়েরা কেউ সহজ পোজ দিতে জানো না। সকলেরই চোখে মুখে কৃত্রিমতা। মেয়েরা চড়তেন, কিন্তু ভালোবাসতেন ওকে। তারপর একদিন দেখা গেল শোভন ডুগার ডুব মেরেছেন। মেয়েরা চিন্তিত হয়ে পড়লেন, এবার সত্যিই কোনো ডাকাতে তাকে খতম করে দিল নাকি? কমলা দেবী উদ্বিগ্ন চিত্তে স্বামীকে তাগিদ করতে লাগলেন, কোনো বিপদ ঘটল কি না অনুসন্ধান করতে। শেষ পর্যন্ত তার সন্ধান পাওয়া গেল। তখনই শুধু জানা গেল আসলে উনি চিত্রশিল্পী। কিন্তু তার শিল্পচর্চার বিষয়বস্তু শুনে ঝড়ের আগে স্তব্ধতার মতো
সবাই স্তব্ধ হয়ে গেল। শিল্পীর চতুর্দিকে মেয়েদের ফটোগুলো ছড়ানো, তারই থেকে তুলি আর রঙে এক একটা নগ্ন মূর্তির আবির্ভাব ঘটছে। ফটোর থেকে শুধু মুখ আর অভিব্যক্তিটুকুই তুলে নিচ্ছেন, বাকিটা তার কল্পনা। পুরুষদের অনেকেই এসে জোর করে স্টুডিওতে এসে ঢুকলেন, নিজের চোখে সত্য মিথ্যে যাচাই করে গেলেন। মেয়েরাও একেবারে বোবা, এমন দেখতে অথচ এত শয়তানি। পুরুষদের বুকে আগুন জ্বলল। বড় বড় অভিজাত ঘরের মেয়েরা সংশ্লিষ্ট, কাজেই আইন আদালত না করে নিজেরাই তাদের বিচারের পরামর্শ করলেন। খুব সাদাসিধে বিচার। মর্যাদা বা আত্মসম্মানের হানি ঘটলে এদেশের লোক তখনও অম্লান বদনে বুকে ছড়ি বসিয়ে দিতে পারে। নিঃশব্দে তাকে নির্মম বিদায় দেওয়াটাই তাই সাব্যস্ত হল। স্বামীর মুখ থেকে কমলাদেবী সব শুনলেন। সকলের অজ্ঞাতে তিনি স্টুডিওতে এলেন। সাক্ষাৎ হল শোভন ডুগারের সঙ্গে। দেখলেন তার শিল্পচর্চা। ডুগার চুপচাপ বসে আছেন। তিনি কাছে এসে দাঁড়ালেন, দেখলেন নিরীক্ষণ করে। এভাবে জীবনটা হারাতে বসেছে। ডুগার বললেন, জীবন যেতে পারে তিনি জানতেন, কিন্তু কাজটা হল না, এই যা দুঃখ। কমলাদেবী জিজ্ঞেস করলেন, কি কাজ? শোভন ডুগার বললেন, যে কাজের মধ্যে বরাবর বেঁচে থাকতে পারতেন তিনি, সেই রকম একখানা ছবি। কমলাদেবী জিজ্ঞাসু নেত্রে প্রতীক্ষা করতে লাগলেন। ডুগার বললেন, দুটি নারী পুরুষের মূর্তি আঁকব ভেবেছিলাম, যাদের মধ্যে পাপ ঢোকেনি, নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি নারী পুরুষ। কিন্তু চেয়ে দেখো, তোমাদের মুখ আমি অবিকৃত রেখেছি, অথচ নগ্ন প্রতিকৃতি কি বিষম নগ্ন। কমলাদেবী আস্তে আস্তে জিজ্ঞাসা করলেন, নারী মূর্তি পেলে না, কিন্তু তেমন পুরুষ মূর্তি কি পেয়েছ? শোভন ডুগার বললেন, তোমাদের চোখ থাকলে সে মূর্তি দেখতে পেতে। কিন্তু সত্যিই চোখ আছে কমলাদেবী, দেখেছেনও, শুধু খেয়াল করেননি। আজ খেয়াল করলেন, আর দেখলেনও। ধীরে শান্ত দুইটি চোখ মেলে শুধু দেখলেনই। এর পরে কোথা দিয়ে যে কি হলো কেউ হদিশ পেল না, এমনকি কমলাদেবী স্বামীও না। দেখা গেল সশস্ত্র দুটি সৈনিক পুরুষ অষ্টপ্রহর ডুগারের স্টুডিও পাহারা দিচ্ছে। পুলিশ সুপার ছিলেন কমলাদেবীর একান্ত গুণমুগ্ধ, ব্যবস্থাটা তারই। কিন্তু ডেপুটি পুলিশ সুপার অর্থাৎ কমলাদেবীর স্বামীর কাছেও তিনি কারণটা প্রকাশ করেননি। শুধু বললেন, লোকটা এক ধরনের রোগগ্রস্ত, কি হবে তাকে হত্যা করে। ক্রমশ অন্য সকলেরও উত্তাপ কমে এলো। শেষ পর্যন্ত বিকারগ্রস্ত বলেই ধরে নিলেন তাকে। শুধু ভদ্র সমাজে আর মিশতে দেওয়া হল না শোভন ডুগারকে। সমাজে আর মিশতে এলেন না তিনি। পুলিশ সুপার তাই পাহারা তুলে নিলেন। কিন্তু কমলাদেবীর মধ্যে কি যেন একটা পরিবর্তন এসেছিল। তার স্বামী এবং সঙ্গী সঙ্গিনীরাও অনুভব করলেন সেটা। অনেকটা যেন স্থির হয়ে আসছেন। নিয়মিত ক্লাবে আসেন না, নিয়মিত বাড়িতেও থাকেন না। 6 মাস পরের কথা। শোভন ডুগারকে সবাই ভুলেছে। হঠাৎ একদিন রাষ্ট্র হল, জয়পুরে অত বড় ছবির এক্সিবিশনে প্রথম হয়েছে শোভন ডুগারের একখানা ছবি। সে ছবির নাকি তুলনা নেই। দেশি বিদেশি শিল্প গুণভাজনরা বহু হাজার টাকা দাম দিতে চাইলেন ছবিখানার, কিন্তু শিল্পী সেটা বিক্রি করতে অসম্মত। এখানে আবার একটা চাঞ্চল্য পড়ে গেল। সেটা আরও বাড়ল ছবিখানা এখানে ফিরে আসার পর। দলে দলে লোক আসতে লাগল দেখতে। প্রথম মানব এবং প্রথম মানবী মূর্তি, নগ্ন কিন্তু অপরূপ। এই মানব মানবীকে এখানকার লোকে চেনে, তবুও অভিভূত হল, মুগ্ধ হল, রাখতে পারল না এতটুকু। মুগ্ধ হলেন না, অভিভূত হলেন না শুধু একজন, তিনি কমলা দেবীর স্বামী, ডেপুটি পুলিশ সুপার। শুধু তিনি দেখলেন, শুধু তিনি জানলেন, কোনো ফটোগ্রাফ থেকে রূপায়িত হয়নি ওই নারী মূর্তি। এই পর্যন্ত বলে মাধব চতুর্বেদী থামলেন। আমি নিষ্পন্দের মতো বসে আছি। আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, তারপরে কি করলেন ডেপুটি পুলিশ সুপার? মাধবজি বললেন, ডেপুটি পুলিশ সুপার শিল্পীকে একদিন কাজ পোকার মতো টেনে নিয়ে গেলেন সেই পাহাড়ের উপর, যেখানে প্রথমে তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল,
যেখানে তুমি আমি গিয়ে বসেছিলাম সেদিন। শিল্পী সত্য গোপন করলেন না। তারপর নির্মম পশুর মতো দুহাতে তাকে শূন্যে তুলে নিঃসীম অতল কঠিনের বুকে নিক্ষেপ করলেন পুলিশ সুপার। আর মুহূর্তের মধ্যেই দলা পাকিয়ে গেল সেই চেহারা। মাধবজির কাহিনী শেষ হল। আমি বসে আছি, বসেই আছে। মাধবজি একসময় উঠে গেলেন। বাইরের আলো একসময় আবছা হয়ে আসতে লাগলো। একটা বড় নিঃশ্বাস ফেলে আমিও উঠলাম। জিনিসপত্রগুলো সব ঝোলার মধ্যে গুছিয়ে প্রস্তুত হলাম। দ্বিধান্বিতভাবে বললাম, মিসেস চতুর্বেদীর সঙ্গে একবার দেখা করে যাব না? এক মুহূর্ত থেমে থেকে তিনি আঙুল দিয়ে দেখিয়ে বললেন, ওই ওই ঘরে আছে, যাও দেখা করে এসো, আমি গাড়িটা বার করি। তিনি চলে গেলেন। আমি বিপদগ্রস্তের মতো দাঁড়িয়ে রইলাম অল্পক্ষণ। পায়ে পায়ে ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম। চুপচাপ বসেছিলেন মিসেস চতুর্বেদী। আমায় দেখে সচকিতে আলনা থেকে ওড়নাটা টেনে নিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেকে আর আবৃত করলেন না। ওটা হাতেই রইল। আমি কিছু একটা আভাস পাচ্ছি কিনা সঠিক বুঝতে পারছি না। 25টা বছর বাদ দিয়ে দেখা এই এক মুহূর্তে তো সহজ নয়। তবুও যেন কিসের মিল। তাছাড়া বাইরের আলোটা আরও কমে আসছে। নিঃশব্দে তাকে অভিবাদন জ্ঞাপন করে ফিরে এলাম। মাধবজি গাড়ি নিয়ে অপেক্ষা করছেন। তার কাছে এসে বলেই ফেললাম, একটা অনুরোধ মাধবজি, ওই ছবিখানা যাওয়ার আগে আর একবার দেখাবেন? মাধবজি গাড়ির দরজা খুলে দিলেন। বললেন, না হে, তোমার সময় হয়ে গেছে, ওঠো, অনেক রাস্তা তোমায় যেতে হবে। শুনছিলেন আজকের গল্প শ্রী আশুতোষ মুখোপাধ্যায় রচিত কলঙ্কবতী। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।